ওকে, ফিজিক্স ক্লাস শুরু হয়েছিল, সেটাতে দ্বিতীয় অধ্যায় ছিল। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। দেখো, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি এবং গতি সমীকরণ। আশা করি তোমরা সবাই যে কোনো একটা বই কালেকশন করে নিয়েছো। এখন আমরা প্রথমে গতি এবং গতি সমীকরণ আলোচনা করতে গেলে আমাদের গতি এবং স্থিতি কি সেই জিনিসটা বুঝতে হবে। এই যে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি স্থিতি, আর আমার সামনে কেউ যদি চলন্ত থাকতো তাহলে হচ্ছে গতি। তাহলে কোনো কিছু সাপেক্ষে একটা বস্তু যদি স্থির থাকে তাহলে বলবে স্থিতিতে রয়েছে, আর যদি কোনো কিছু সাপেক্ষে একটা বস্তু চলমান থাকে তাহলে হবে কি গতিতে আছে। দেখো, গতি এবং স্থিতি যদি প্রকারভেদ করতে যাও তাহলে দুই প্রকার আসে, একটা হচ্ছে পরম গতি আর একটা হচ্ছে আপেক্ষিক গতি। পরম গতি এবং আপেক্ষিক গতি এই দুইটার মধ্যে যদি সংজ্ঞা করতে যাও, একটা হচ্ছে পরম গতি আর একটা হচ্ছে আপেক্ষিক গতি। পরম গতি, আপেক্ষিক গতি। ঠিক একইভাবে যদি বলি আমরা পরম স্থিতি এবং আপেক্ষিক স্থিতি। এই যে পরম গতি এবং পরম স্থিতি দুইটা জিনিস, একটা হচ্ছে পরম গতি আর একটা হচ্ছে পরম স্থিতি। এগুলা পৃথিবীতে কোথাও অস্তিত্ব নেই, কারণ আমরা যখনই কোনো জিনিস তুলনা করি তখন দুইটা সাপেক্ষে চলে আসে। তাহলে সাপেক্ষে চলে আসতে গেলে পরম বলতে কিছুই নেই। তুমি যদি বলো যে এটা সূর্য পরম গতিতে আছে, তাহলে সূর্যের সাথে যদি আমি কোনো একটা গ্রহকে তুলনা করি, সে ঘুরছে, তাহলে সেই সাপেক্ষে সেই গতিটা হচ্ছে আপেক্ষিক গতি। আবার যদি বলি যে কোনো একটা বস্তু স্থির হয়ে গেছে, যে আমি স্থির আছি কিন্তু আমি পৃথিবীর সাথে ঘুরছি, সেজন্য আমার স্থিতিটা স্থিতিতে নেই, সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। তাহলে পৃথিবীতে বা মহাবিশ্বে পরম গতি বা পরম স্থিতি বলতে কোনো কিছুই নেই, সব কিছুই হচ্ছে আপেক্ষিক গতি অথবা আপেক্ষিক স্থিতি। এবার আমরা গতি এগুলা যদি আলোচনা করতে যাই, আমাদের গতির কিছু সমীকরণ লাগবে। গতি সমীকরণ যদি জানতে চাও তাহলে গতি সমীকরণ জানার জন্য আমাদের কিছুটা সংজ্ঞা লাগবে। সেই সংজ্ঞাগুলো আমরা এই সংজ্ঞাগুলো তোমরা আগে থেকেই পড়ে আসছো, যে ক্লাস 8-9 থেকেই তোমাদেরকে সংজ্ঞাগুলো পড়ানো হচ্ছে। সেই সংজ্ঞাগুলো আমরা আবার একটু আলোচনা করব। তাহলে আমাদের যে সংজ্ঞাগুলো প্রথমে লাগবে সেটা হচ্ছে কি, প্রথমে আসবে দ্রুতি। দ্রুতি কাকে বলবে? আমরা তোমাদের স্যার গত ক্লাসে দিকরাশি এবং অদিকরাশি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিল। তাহলে সেখানে দ্রুতি হচ্ছে যা কি নির্দিষ্ট দিকে কোনো দিক আলোচনা না করলে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করবে একক সময়ে, সেটাকে বলা হবে কি দ্রুতি। দ্রুতির আগে যদি তুমি যাও দূরত্ব, একটা সুদূরত্ব আর একটা হচ্ছে সরণ। দূরত্ব মানে কি বুঝো? ধরো একটা বস্তু এই জায়গায় আছে, নির্দিষ্ট সময় পরে সে এই জায়গায় গেল, তাহলে সেটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে দূরত্ব, এই জিনিসটা হচ্ছে দূরত্ব। আবার যদি সরণ কাকে বলবে? ঠিক একই জিনিস, এখান থেকে এখানে গেল, এটা সরণ। কিন্তু এখানে যদি বলি যে পশ্চিম দিক অথবা পূর্ব দিক, তাহলে সেটা হয়ে যাচ্ছে সরণ। দিক উল্লেখ করলে সেটা সরণ, আর যদি আমি দিক উল্লেখ না করি, শুধু এক অবস্থান থেকে অন্য অবস্থানে গেল, সেটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে তফাৎ কি? এটা হচ্ছে একটা বস্তু এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেল সময়ের সাথে, আর এখানেও সময়ের সাথে এক অবস্থান থেকে অন্য অবস্থানে গেল, কিন্তু এখানে হচ্ছে দিক উল্লেখ করতে হবে নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে গেলে সেটা হচ্ছে সরণ, আর যদি দিক উল্লেখ না করি সেটা হচ্ছে দূরত্ব। তোমরা সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখে নিবে, বইয়ের সাথে মিলিয়ে। আমি শুধু তোমাদের টপিকসটা বলে দিচ্ছি যে এক অবস্থান থেকে অন্য অবস্থায় যাবে সময়ের সাপেক্ষে, আর নির্দিষ্ট দিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাবে, সেটা হচ্ছে সরণ। একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে দূরত্ব। তফাৎ হচ্ছে একটা দিক রাশি, একটা অদিক রাশি। দূরত্ব অদিক রাশি, সরণ দিক রাশি। তাহলে এখানে হচ্ছে অবস্থান পরিবর্তন, এক অবস্থান থেকে অন্য অবস্থান। তারপরে হচ্ছে সময়ের সাথে, সময়ের সাথে অবস্থান পরিবর্তন। যদি সাথে আমরা দিক উল্লেখ করি তাহলে হচ্ছে দিক উল্লেখ করলে সরণ। সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে দূরত্ব, সময়ের সাথে নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন হচ্ছে সরণ। এবার আসুন, দূরত্ব এবং সরণেরটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো। এগুলোকে এস দ্বারা সূচিত করা হয়, দূরত্ব এস। আমরা এবার চলে যাব দ্রুতি এবং বেগ। দূরত্ব সময় আমাদের শেষ, এবার আমরা দেখব দ্রুতি এবং বেগ। একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ।
তাহলে এখানে আসলে সময়ের সাথে অবস্থান পরিবর্তন, এটা হচ্ছে সময়টা আমরা নির্দিষ্ট করে দিব একক সময়, একক সময়ে, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি। এখান থেকে এখানে যাবে, সময় হচ্ছে একক, এক সময়, একক সময়, একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে দ্রুতি। আবার যদি দেখি যে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে বেগ। তাহলে দেখো দ্রুতি এবং বেগের মধ্যে তফাৎ কি? সরণের সাথে শুধু এখানে দূরত্বের সাথে এটা মিল আছে, একক সময় উল্লেখ করবে, সময়টা নির্দিষ্ট করে দিয়েছে একক সময়। আর এখানে হচ্ছে একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে বেগ। তাহলে এখানের সাথে এখানে তফাৎ কি? দ্রুতি এবং বেগের মধ্যে তফাৎ হচ্ছে, একটা হচ্ছে দিকরাশি, একটা হচ্ছে অদিক রাশি। দ্রুতি হচ্ছে অদিক রাশি, বেগ হচ্ছে দিকরাশি। তাহলে এগুলাকে আমরা সাধারণত স্মল ভি দ্বারা সূচিত করি, বেগকে সাধারণত স্মল ভি দ্বারা সূচিত করা হয়। দ্রুতি এবং বেগ সবকিছুকে স্মল ভি দ্বারা সূচিত করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে যদি দূরত্ব এবং সরণ লিখি, দূরত্ব, সরণ, এগুলো সবগুলো এদিকে গুলো স্কেলার রাশি, এদিকে গুলো ভেক্টর রাশি। তাহলে দ্বিতীয় এটাকে s দ্বারা সূচিত করা হচ্ছে, এই দুইটাকে একসাথে, এই দুইটাকে সাধারণত ভি দ্বারা সূচিত করা হয়। এখন দেখো এটাকে যদি আবার করে যাই, এখানে আমরা এটার অনেকগুলো সংজ্ঞা পাবো। একটা হচ্ছে দ্রুতিকে কয় ভাগে ভাগ করা যায়? দ্রুতিকে সাধারণত অসম দ্রুতি, সমদ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি ইত্যাদি প্রকারভেদে ভাগ করা যাচ্ছে। অসম দ্রুতি, সমদ্রুতি অথবা তাৎক্ষণিক দ্রুতি। ঠিক একইভাবে বেগকেও আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, বিভিন্নভাবে অসম বেগ, সমবেগ, তাৎক্ষণিক বেগ। তোমরা মেইন দ্রুতি এবং বেগের সংজ্ঞা দেখার পরে অসম, সম, তাৎক্ষণিক এইগুলা একটু একটু করে দেখে নিবে যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এরপরে আসো ত্বরণ। দ্রুতির পরে আমরা বেগের পরে চলে যাব ত্বরণ। ত্বরণ তাহলে কি হচ্ছে? এক এক সময়ে নির্দিষ্ট দিকে বড় করে লিখতে। আচ্ছা, আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো কিন্তু বোর্ডে লিখছি না, আমি আগেই বলেছি তোমাদের হাতে একটা যে কোনো একটা ফিজিক্স বই হাতে রাখবে। আমি যে টপিক্সটা পড়াচ্ছি তোমরা সাথে সাথে ওইটা একবার বইয়ের বাসায় কি লিখেছে পড়ে দেখবে, তাহলে আমি বুঝালে তোমরা বুঝতে পারবে। আমি পুরো সংজ্ঞাটা কিন্তু বোর্ডে লিখে দিচ্ছি না, তাহলে অনেক সময় লাগবে। আমি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কিভাবে করতে হবে। তাহলে এবার আসো ত্বরণ। আপনার লেখাগুলো একটু বড় করবেন। হ্যাঁ, লেখা বড়, আমি তোদেরকে বলছি বইটা হাতে রাখার জন্য, আমি তো সংজ্ঞা লিখছি না এখানে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে ত্বরণ। হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি যতটুকু বড় সম্ভব। বড় সম্ভব। আচ্ছা দেখো তাহলে এবার আসো ত্বরণে আসো। তোমরা বইয়ে ত্বরণের সংজ্ঞাটা একটু খুলো, তাহলে দেখতে পারবে ত্বরণের সংজ্ঞা কি বলা হচ্ছে। আমরা এর আগে বেগের সংজ্ঞা পড়েছিলাম, নির্দিষ্ট দিক, এটা হচ্ছে এক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে এক সময়ে ত্বরণ কাকে বলবে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ হিসাব করো, আমরা বেগটা শিখেছিলাম আগে। এই যে বেগ নির্দিষ্ট দিকে এক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে বেগ। এখন বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। আমরা যদি আলোচনা করি যে গাণিতিকভাবে দেখো কোন একটা বস্তুর প্রথমে যখন যাত্রা শুরু করেছিল আদিবেগ, আদিবেগ হলো কি ইউ, আদিবেগ ইউ। এরপরে আসলে শেষ বেগ ভি, আদিবেগ ইউ, শেষ বেগ ভি। আদিবেগ থেকে শেষ বেগে যাওয়ার সময় হলো টি। আদিবেগ ইউ, শেষ বেগ ভি, সময় টি। আমরা ত্বরণ কি বলেছি? বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ।
তাহলে বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ যাবে এবং হার হলে সময় দিয়ে ভাগ হবে। ত্বরণকে সাধারণত এ দ্বারা সূচিত করা হয়, ত্বরণ এ। তাহলে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে শেষ বেগ এখানে ভি লিখো। তোমরা সব সময় খাতা এবং কলম হাতে রাখবে, একটা বই হাতে রাখবে, যেন সংখ্যাটা কোথাও ক্লিয়ার না হলে আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ ডিভাইডেড বাই টি হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। খেয়াল করো, বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। এই সংখ্যাটা তোমাদের খুব বেশি লাগবে এই চ্যাপ্টারের জন্য। ত্বরণ মাস্ট বি করতে হবে এবং ত্বরণের সংখ্যাটা ক্লিয়ার লাগলেই আমরা গতির সমীকরণগুলো বুঝতে পারবো। তাহলে গতির সমীকরণ বুঝতে গেলে অবশ্যই আমাদের লাগবে বেগ, ত্বরণ, এরপরে আসছে গড় বেগ। ত্বরণটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা সামনে আগাবো। ত্বরণের একক কি হতে পারে? মিটার পার সেকেন্ড স্কয়ার। দূরত্বকে বিয়োগ করলে দূরত্বের একক হচ্ছে মিটার। এবার আসো তাহলে ত্বরণ শেষ হলো, আমরা ত্বরণের পরে চলে যাই গড় বেগে। গড় বেগ এই জিনিসটাও আমাদের গতি সমীকরণের জন্য প্রয়োজন হবে। ত্বরণের সাথে যদি মন্দন আলোচনা করো তাহলে বেগ হ্রাসের হারকে বলা হবে কি? মন্দন। সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। এখন আসো গড় বেগ। গড় বেগ কাকে বলবে? ধরো তোমার আদি বেগ, আবার বললাম আদি বেগ, আমরা ধরি ইউ দ্বারা শেষ বেগ ভি। তাহলে গড় বেগ হবে, এখানে দুইটা বেগ নিয়েছি, একটা দুইটা। গড় বেগ কাকে বলবে? আদি বেগ প্লাস শেষ বেগ, এবং যতটা বেগ নিয়েছি এখানে বেগ দুইটা, একটা দুইটা, সেই জন্য 2 দ্বারা ভাগ। গড় বেগ বের করার সময় যতগুলো বেগ নেওয়া হবে তত দ্বারা ভাগ করা হবে, অর্থাৎ u প্লাস v ডিভাইডেড বাই 2। তাহলে গড় বেগের সংজ্ঞা এবং ত্বরণের সংজ্ঞা ভালো করে দেখলেই আমরা গতি সমীকরণে যেতে পারবো। তোমরা ভালো করে এই দুইটা প্র্যাকটিস করার পরে গতি সমীকরণ শুরু করবে। প্রথমে তোমাদের সংজ্ঞাগুলো ভালো করে শিখে নিতে হবে। এখন আমরা গতি সমীকরণে যাচ্ছি। দেখো, গতি সমীকরণ 5টা। আমি 5টা সমীকরণের বোর্ডে লিখে দিচ্ছি। বোর্ডের থেকে যদি না বুঝে বই সাথে রাখবে, যে কোনো একটা বই তোমাদের কালেকশনে থাকবে, অবশ্যই কালেকশনে রাখতে হবে, ফিজিক্স বই ছাড়া হবে না। তাহলে আসো আমরা গতি সমীকরণ 5টার মধ্যে দেখি। 1 নম্বর সমীকরণে কি আছে? s সমান vt। 2 v ইকুয়াল টু u প্লাস at। এখানে a ও লিখতে পারো, f ও লিখতে পারো। ত্বরণকে a দ্বারা সূচিত করে, f দ্বারাও সূচিত করে। 3 নম্বর সমীকরণ s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। 4 নম্বর সমীকরণ v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। 5 নম্বর সমীকরণ st is equal to u plus half t half a। ম্যাডাম এগুলো উপরে দেন আবার 2t minus দেখা 1। যাচ্ছে না। 1 2 3 4 5 4 5 উপরে দিয়ে দেন। 4 5 উপরে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। আচ্ছা, 4 5 দেখা না গেলে আমি আবার উপরে উঠে 5 নাম্বার আর 4 দেখা নাম্বার যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি এটা থেকে দেখা যাচ্ছে, আপনি করুন। দেখা যাচ্ছে। আচ্ছা, 5 নাম্বার সমীকরণটা আবার দেখো তাহলে st is equal to u plus half a 2t minus 1। 5টা সমীকরণ s সমান vt। আমি আবার প্রয়োগ করছি, s সমান vt, v সমান u plus at। s 3 নম্বর সমীকরণ s সমান ut plus half at স্কয়ার। 4 নম্বর সমীকরণ v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। 5 নম্বর সমীকরণ st, এটা st অর্থাৎ তম,
u প্লাস হাফ a 2t মাইনাস 1। এই সমীকরণগুলো তোমাদের প্রশ্ন দেওয়ার পরে বলা হয় সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। একটা কথা সব সময় থাকবে, সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। তার মানে কি, এই যে এখানে s দ্বারা কি বোঝাচ্ছে? দূরত্ব। v দ্বারা বেগ, এটা তো গড় বেগ বোঝাচ্ছে, এখানে একটা বেগ দেওয়া হয় এভাবে, এটা গড় বেগ, কিন্তু এটা শেষ বেগ, এটা আদি বেগ, এটা ত্বরণ। তোমরা আমার সাথে নিজে নিজে মনে মনে আনসার দেওয়ার চেষ্টা করো, যেহেতু আমি তোমাদের ফেস দেখতে পাচ্ছি না, তোমরা নিজেরা একটু চেষ্টা করো পাওয়ার জন্য। t হচ্ছে সময়, আবার s হচ্ছে দূরত্ব, u হচ্ছে আদিবেগ, t হচ্ছে সময়, a হচ্ছে ত্বরণ। এখানে যদি মাইনাস দেওয়া হয় সব জায়গায় তাহলে মন্বয় বোঝাবে। v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদিবেগ, a হচ্ছে ত্বরণ, s হচ্ছে মূল দূরত্ব। আর এটা st মানে হচ্ছে তম, যেমন 5তম 6তম যে তমটা থাকে সেটাকেই বলা হচ্ছে তম। এই সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করার অর্থ হচ্ছে a দ্বারা সব সময় ত্বরণ বোঝাবে, t দ্বারা সব সময় সময় বোঝাবে, v দ্বারা সব সময় শেষ বেগ, u দ্বারা সব সময় আদিবেগ। তাহলে প্রচলিত অর্থ বহন করা মানে যে কেউ বুঝে নিতে পারবে এটা শেষ বেগ, এটা আদিবেগ, এটা ত্বরণ, এটা সময়। এইবার আমরা এগুলার যদি আমরা এগুলার ব্যাখ্যাটা আলোচনা করি, তাহলে প্রথমে আসো মোট দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। এটার ব্যাখ্যা তোমাদের লাগবে না, সবগুলোতে এটা লাগবে, মোট দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। গড় বেগের সংজ্ঞা আশা করি তোমরা ইতিমধ্যে বই থেকে দেখে নিয়েছো। আমি তো বললাম এরপরে বইয়ের ভাষায় একবার পড়ে নাও। গড় বেগের মোট সংজ্ঞা, আরেকটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা। গড় বেগ এবং ত্বরণের সংজ্ঞাটা একটু দেখে নাও, যদি দেখা হয়ে থাকে আমি তাহলে এগুলার গাণিতিক বিশ্লেষণে যাব। প্রথমটার গাণিতিক বিশ্লেষণের তেমন একটা দরকার নাই, সেটা হচ্ছে শুধু বেগকে সময় দ্বারা গুণ করা, সেটা নিজেরা পারবে। এখন আসো প্রথমটা দেখো গড় বেগ ইনটু সময়, এটা কিন্তু সবগুলোতে লাগবে, তোমাদের এটা মনে রাখতে হবে। s সমান v ইনটু t, মোট দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। কতটা পর্যন্ত আসতে পারবো? আচ্ছা, তাহলে s সমান v ইনটু t, ওখানে নিতে পারবেন, এদিকে নিতে পারবো। আচ্ছা, এটা শুধু তোমরা মনে রাখো, মোট দূরত্ব সমান হচ্ছে কি গড় বেগ ইনটু সময়। প্রত্যেকটাতে এই চারটা লিখতে গেলে তোমাদের চারটা না লাগবে, শেষের তিনটাতে এই প্রথমটা তোমাদের অবশ্যই লাগবে, s সমান v ইনটু t। তাহলে s সমান v ইনটু t, দূরত্ব সমান মোট দূরত্ব সমান মোট দূরত্ব সমান, আমরা এটা প্রথম সমীকরণ থেকেই পাচ্ছি, মোট দূরত্ব সমান কি গড় বেগ ইনটু সময়, গড় বেগ ইনটু সময়। এটা একদম মাথার ভিতর ঢুকিয়ে ফেলো এই চ্যাপ্টারের জন্য। প্রথম সমীকরণ s সমান v ইনটু t, মোট দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। খেয়াল করো, মোট দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। আমরা প্রথম সমীকরণের আর ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু সমীকরণটা ভালো করে তোমাদের মাথার মধ্যে থাকলেই হবে, মোট দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। এবার আসলে আমরা দ্বিতীয় সমীকরণটাতে গাণিতিক ব্যাখ্যা যাই। এটা যদিও ইতিমধ্যে হয়ে গেছে, আমরা যে ত্বরণের সংজ্ঞা দিলাম সেখানে দ্বিতীয় সমীকরণটার গাণিতিক ব্যাখ্যা হয়ে গেছে। ত্বরণের সংজ্ঞায় আমরা কি পেয়েছিলাম? ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে ত্বরণ। তাহলে কোনো একটা বস্তু যদি u আদিবেগ নিয়ে চলতে শুরু করে, u আদিবেগ নিয়ে চলতে শুরু করে t সময় পরে, আমি লিখাগুলো লিখছি না, মুখে বলছি, তোমরা বইয়ে খুলে দেখবে এগুলো আছে সবগুলা। t সময় পরে শেষ বেগ v হলো, তাহলে দেখো আবার কোন একটা বস্তু u আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে t সময় পরে শেষ বেগ v হলো। আচ্ছা লিখে দিই যদি তোমাদের সমস্যা হয়। দেখো, মনে করি একটি বস্তু u আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে t সময় পরে শেষ বেগ v হলো। v প্রাপ্ত হলো লিখতে পারো বা v হলো। তোমাকে শুধু এগুলো মনে রাখতে হবে, u আদিবেগ, t সময়, শেষ বেগ v। এই কথাটা তুমি আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারলেই হলো। তাহলে এই যে আমরা এখানে তিনটা ফিগার পেলাম, একটা হচ্ছে u আদিবেগ, t
টি সময়, আর একটা হচ্ছে ভি শেষ বেগ। এখানে যদি বস্তুটা, তাহলে বস্তুর বেগের পরিবর্তন কি হচ্ছে দেখি। সুতরাং বস্তুর বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন, পরিবর্তন কত হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ, শেষ বেগ ভি মাইনাস ইউ আদি বেগ। বেগের পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। একক সময়ে, একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা কি জানি একক সময়ে বেগের পরিবর্তনকেই বলা হচ্ছে কি ত্বরণ। তাহলে ত্বরণ যদি লিখি a is equal to v minus u divided by t, তাহলে এটাই পাশে নিয়ে আসলে v minus u সমান কি হচ্ছে at। আমাদের এখানে দ্বিতীয় সমীকরণে কি আছে v সমান u plus at, তাহলে v টা যদি এই পাশে নিয়ে আসো v সমান u plus at, তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণটা হয়ে গেল। v টা তুমি নরমাল v, হ্যাঁ শুরু করব। আচ্ছা, যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের ক্লাস কিছুটা সময় অফ ছিল, সেজন্য আমরা দুঃখিত। এবার আসে আমরা দ্বিতীয় সমীকরণ শেষ করেছি, তৃতীয় সমীকরণ শুরু করি। তৃতীয় সমীকরণ শুরু করতে গেলে তৃতীয় সমীকরণটা হচ্ছে কি s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এখানে আমরা দ্বিতীয় সমীকরণের সাথে কি পার্থক্য দেখতে পাচ্ছি, দ্বিতীয় সমীকরণে একটা v আছে, তৃতীয় সমীকরণে নতুন করে s আছে। তৃতীয় সমীকরণে v নাই কোথাও, অর্থাৎ কোথাও শেষ বেগ নেই। তাহলে তৃতীয় সমীকরণে শুরু করতে গেলে আমরা আবার দেখি, মনে করি একটি বস্তু u আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে t সময় পরে শেষ বেগ v হলো। এই সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা একটা নতুন লাইন তৃতীয় সমীকরণের জন্য, এই সময়ে অতিক্রান্ত দূরত্ব s। যেহেতু আমরা তৃতীয় সমীকরণে নতুন একটা ফিগার চলে আসলো মূল দূরত্ব s, সেজন্য আমরা শুধু এখানে দ্বিতীয় সমীকরণে যে প্রমাণটা করলাম তার সাথে নতুন একটা লাইন লাগিয়ে দিলে প্রথমে এই সময়ে অতিক্রান্ত দূরত্ব s। মনে করি একটি বস্তু u আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে t সময় পরে শেষ বেগ v হলো, v হলো এই সময়ে অতিক্রান্ত দূরত্ব s। তাহলে t সময়ে বেগের পরিবর্তন কত হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ v মাইনাস u। একক সময়ে বেগের পরিবর্তন v মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। একক সময়ে বেগের পরিবর্তনে কে বলা হয় ত্বরণ। এখানে ত্বরণ লিখতে পারো, ত্বরণ a সমান, সুতরাং ত্বরণ a সমান v মাইনাস u ডিভাইডেড বাই t। শেষের এই দুইটা লাইন আমরা মুছে দিলাম। আমাদের এই দ্বিতীয় সমীকরণের সাথে যদি আমরা তফাৎ করি, তৃতীয় সমীকরণে কি নাই v নাই, খেয়াল করো v নাই, তাহলে আমরা v টা এক পাশে নিয়ে আসব। v মাইনাস u সমান at, v সমান u প্লাস at। এখানে একটা সমীকরণ দিয়ে সমীকরণ এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে গড় বেগ কাকে বলে। আমরা একটু আগে গড় বেগ নিয়ে আলোচনা করেছিলাম। গড় বেগ এখানে দুইটা বেগ, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে কি শেষ বেগ। তাহলে বেগ কয়টা হলো দুইটা, সময় গেল t। তাহলে এখানে গড় বেগ সমান কি হবে, দুইটা বেগের যোগফলকে কি দ্বারা ভাগ করবে, 2 দ্বারা ভাগ করবে, যেহেতু এটা দুইটা বেগ, একটা u বেগ আর একটা শেষ বেগ। আমি এগুলা মুছে দিচ্ছি তোমাদের গড় বেগের সংজ্ঞাটা। তাহলে গড় বেগ, সুতরাং গড় বেগ সমান আমরা জানি গড় বেগ সমান গড় বেগ সমান u প্লাস v ডিভাইডেড বাই 2। কেন, এখানে দুইটা বেগ, একটা হচ্ছে u একটা আদি বেগ আর একটা u আদি বেগ, আর হচ্ছে v হচ্ছে শেষ বেগ, যেহেতু দুইটা বেগ সেজন্য 2। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তাহলে এখানে v সমান u প্লাস at হচ্ছে 1 নম্বর সমীকরণ, কার থেকে পেয়েছি, ত্বরণের সংজ্ঞা থেকে পেয়েছি। আর গড় বেগ সমান u প্লাস v ডিভাইডেড বাই 2, এটা 2 নম্বর সমীকরণ সংজ্ঞা থেকে পেয়েছি। এখানে তোমরা চাইলে গড় বেগের সংজ্ঞাটা লিখে দিতে পারো।
তোমাদেরকে আমি বারবার বলছি ত্বরণের সংজ্ঞা এবং গড়বেগের সংজ্ঞা ভালো করে তোমরা ভালোভাবে অধ্যয়ন করার পরে সমীকরণগুলো লিখতে পারবে। একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে গড়বেগ। তাহলে গড়বেগ থেকে এটা যাচ্ছে। এবার আমরা আসি গতির প্রথম সমীকরণ। প্রথমেই বলেছিলাম এই সমীকরণটা সব জায়গায় লাগবে। গতির প্রথম সমীকরণটা আমরা গাণিতিকভাবে প্রকাশ করি নাই, কিন্তু এই সমীকরণটা আমাদের সব সময়ই লাগবে। গড়বেগকে আমরা প্রকাশ করলাম গড়বেগ v বার সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 সমীকরণ 2। তাহলে গতির সমীকরণ থেকে আমরা জানি লিখো যে গতি, আমি এটা মুছে দিচ্ছি, আমি শুধু সমীকরণটা রাখলাম আর বাকিটুকু মুছে দিলাম। গতির প্রথম সমীকরণ থেকে আমরা জানি গতির প্রথম সমীকরণ হতে আমরা জানি s সমান v বার ইনটু t। বলেছিলাম এটা শুধু মাথায় রাখার জন্য, মোট দূরত্ব সমান গড়বেগ ইনটু সময়। এখন আসো দ্বিতীয় সমীকরণে গড়বেগ সমান কি পেয়েছো, u প্লাস v ডিভাইডেড বাই 2 লিখে দাও। দ্বিতীয় সমীকরণ থেকে পাই দ্বিতীয় সমীকরণের মান এখানে বসিয়ে পাচ্ছি u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে আমাদের কি আসছে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এবার এখানে যে v আছে সেই v তে প্রথম সমীকরণে যে মানটা পেয়েছো সেটা বসিয়ে দাও। প্রথম সমীকরণ খেয়াল করো, এক নাম্বার সমীকরণে যে মানটা পেয়েছো সেটা এখানে বসিয়ে দাও। আমরা উপরে চলে যাচ্ছি। আমি দুই নাম্বার সমীকরণটা হাতে রাখলাম, এক নাম্বার সমীকরণ কিন্তু মুছে দিয়েছি। এবার এই সমীকরণে আমরা এক নাম্বার সমীকরণের মানটা বসাই দিচ্ছি। f সমান u প্লাস এক নাম্বার সমীকরণে d সমান কত পেয়েছিলাম, u প্লাস at পেয়েছিলাম, খেয়াল করে দেখো, ইনটু 2 ইনটু t। বড় আর বড় u প্লাস at এটা এক নাম্বার সমীকরণের মান ডিভাইডেড বাই 2। এগুলো আমাদের আর লাগবে না, আমরা এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এটা ক্যালকুলেশনে চলে যাই। দেখো u এর সাথে u যোগ করলে 2u প্লাস 80 ইনটু 2 ইনটু t। এবার এটার সাথে এটা 2 দিয়ে ভাগ করলে কি হয় u প্লাস এখানে কি আসছে 80 বাই 2 t গুণ করে দাও ut প্লাস হাফ a t স্কয়ার কি সমান s সমান। তাহলে আমাদের তৃতীয় সমীকরণের প্রমাণ শেষ। s সমান ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আজ আমরা এটুকের মধ্যে ক্লাস আপাতত এটুকুই শেষ। সামনের ক্লাসে আরো আলোচনা করা হবে। তোমাদের জন্য আমার প্রশ্ন থাকবে, এই যে সংখ্যাগুলো আলোচনা করলাম সেই সংখ্যাগুলো আর এই দুইটা সমীকরণের গাণিতিক ব্যাখ্যা ভালো করে রপ্ত করবে। এগুলো করতে পারলে আমরা সামনে আগালে তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।